কৃষ্ণনগরের দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায় সেকালে বেশ নামজাদা এক ব্যক্তি ছিলেন। তার খ্যাতির কারণ অবশ্য অর্থ সম্পদ বা দেওয়ানি কোনোটাই ছিল না। তার খ্যাতির আসল কারণ ছিল তার অগাধ পাণ্ডিত্য, সঙ্গীত প্রতিভা, আন্তরিক বিনয় ও তেজস্বিতা। কার্তিকেয় চন্দ্রর অভিন্ন হৃদয় বন্ধু নাট্যকার দীনবন্ধু মিত্র তাঁর সুরধুনী কাব্যে লিখেছেন, কার্তিকেয় চন্দ্র রায় অমাত্য প্রধান, সুন্দর সুশীল শান্ত বদান্য বিদ্বান, সুমধুর স্বরে গীত কিবা গান তিনি, ইচ্ছে করে শুনি হয়ে উজান বাহিনী। এই কার্তিকেয় চন্দ্র রায়ের সঙ্গে অদ্বৈত আচার্যের বংশধর প্রসন্নময়ী দেবীর বিয়ে হয়। বিয়ের কিছু বছর পর 1863 সালে তাঁদের তৃতীয় সন্তান জন্মগ্রহণ করেন। তাদের এই ছোট ছেলেটিকে সবাই আদর করে দ্বিজু বলে ডাকত। কার্তিকেয় চন্দ্রর বাড়িতে তখন চাঁদের হাট বসত হামেশাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, অক্ষয় দত্ত, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র কি না আসতেন সেখানে। আড্ডা সাহিত্য চর্চার পাশাপাশি সঙ্গীত চর্চার ক্ষেত্র হিসেবে রায়বাড়ির নাম তখন ছড়িয়ে পড়েছে দিকবিদিকে। এই পরিমণ্ডলে বড় হওয়ার সুবাদেই দ্বিজু ছোটবেলা থেকেই অদ্ভুত সুন্দরভাবে সুরের ওপর তার দখল আয়ত্ত করেছিল। একদিন কার্তিকেয় চন্দ্র कैसे काटे पेयाला में नागरी নামে একটা খেয়াল গাইছিলেন। ছোট্ট দ্বিজু বাবার পাশে শুয়ে এক মনে লক্ষ্য করছিল তার হারমোনিয়াম বাজানো। গান শেষ হওয়ার পর কি একটা কারণে কার্তিকেয় চন্দ্র বাইরে গেছেন, আর ছোট্ট দ্বিজু সেই অবসরে বাবার অনুকরণে হারমোনিয়াম বাজাতে শুরু করলো। কার্তিকেয় চন্দ্র ফিরে এসে এই ব্যাপার দেখে দ্বিজুকে জিজ্ঞাসা করলেন সে পুরো গানটা বাজাতে পারবে কিনা। মাত্র 7-8 বছর বয়সেই সেই খেয়ালের সুর দ্বিজু বাজিয়ে ফেলেছিল পুরোটাই। পড়াশোনার প্রতি অত ঝোঁক না থাকলেও প্রখর স্মৃতিশক্তির অধিকারী এই ছোট্ট দ্বিজু কৃষ্ণনগরে স্কুল জীবন শেষ করে হুগলি কলেজ থেকে বিএ পাশ করে। তারপর ভর্তি হয় কলকাতার প্রেসিডেন্সি কলেজে এমএ পড়বার জন্য। ম্যালেরিয়ার কারণে পরীক্ষার আগে খুব বেশি প্রস্তুতি নিতে না পারলেও রেজাল্ট বেরোলে দেখা যায় সে বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে দ্বিজু। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি টপকে এবার দ্বিজুর কাছে এলো বিলেত যাত্রার সুযোগ। বাবা মার প্রবল আপত্তি সত্ত্বেও বিন্দুমাত্র টলল না সে। কৃষি বিজ্ঞান নিয়ে পড়তে পাড়ি জমালো বিলেত 3 বছরের জন্য। আর এখান থেকেই শুরু হলো তার জীবনের এক নতুন অধ্যায়, যা কৃষ্ণনগরের সেই ছোট্ট দ্বিজুকে আপামর বাংলার মানুষের কাছে করে তুলল দ্বিজেন্দ্রলাল রায়। বিলেতে থাকাকালীন দ্বিজু পাশ্চাত্যের ইতিবাচক অংশগুলিকে যেরকম গ্রহণ করলেন, সেরকমই ইংরেজদের দম্ভ সাম্রাজ্যবাদী মনোভাবকে বর্জন করলেন মনে প্রাণে। ধর্মীয় কুসংস্কার পশ্চাৎপদতাকে যুক্তিবাদ দিয়ে খণ্ডন করলেন। অন্যদিকে প্রাচ্যের ইতিবাচক সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে লালন করলেন সযত্নে। পাশ্চাত্য সঙ্গীতের সুর আয়ত্ত করে বাংলার খেয়াল, টপ্পা, কীর্তনের সাথে মিলিয়ে যে অদ্ভুত সুন্দর দ্বিজেন্দ্রগীতির সৃষ্টি, তার সলতে পাকানোর শুরুও এ সময় থেকেই। বিলেতে থাকাকালীনই বাবার মৃত্যুর সংবাদ পেয়েছিলেন দ্বিজেন্দ্রলাল। এবার মায়ের অসুস্থতার সংবাদ পেয়ে তিনি তড়িঘড়ি দেশে ফিরলেন। উঠলেন সোজা কৃষ্ণনগরের বাড়িতে। মা মারা গেছেন, কিন্তু আত্মীয় স্বজন তাকে মৌখিক সান্ত্বনা জানালেও ভিটেতে উঠতে দিল না। কয়েকজন আত্মীয় বন্ধু তাকে পরামর্শ দিল প্রায়শ্চিত্ত করবার, কিন্তু দ্বিজেন্দ্রলাল তো রাজি নন। তিনি কোন অপরাধ করেছেন? কালাপানি পার হওয়া তো কোনো অপরাধ নয়, সেটা তো একটা ধর্মীয় কুসংস্কার। দ্বিজেন্দ্রলাল জোর করে ভিটেতে পা রাখলেন। ফল, কৃষ্ণনগরবাসী হিন্দু ধর্মের ধ্বজাধারীরা দ্বিজেন্দ্রলালকে এক ঘরে করলেন। এই ঘটনায় প্রচণ্ড যন্ত্রণায় দ্বিজেন্দ্রলাল লিখলেন এক ঘরে কাব্য। তার পরবর্তীকালে বেশ কিছু গান কবিতাতেও তিনি এই ধর্মীয় কুআচারকে এবং আরও নানা পশ্চাৎপদতাকে ব্যঙ্গের কষাঘাতে জর্জরিত করেছেন। এক জায়গায় তিনি লিখছেন, যবে কেউ বিলেত থেকে ফিরে বেঁকে প্রায়শ্চিত্ত করে,
যবে কোন মতিভ্রান্ত ভেড়াকান্ত ধর্ম ভাঙে গড়ে, যবে কোন প্রাচীন ষণ্ড মহাভণ্ড পরেন হরির মালা, তখন ভাই হাসি চেপে নাহি খেপে থাকতে পারে কোন। কৃষি বিজ্ঞান পড়ে দেশে ফেরবার পর সেটেলমেন্ট ও জমি জরিপ সংক্রান্ত কাজকর্ম শিখে দেশের বেশ কয়েকটি জায়গায় কাজ করবার পর দ্বিজেন্দ্রলালের বদলি হয় বর্ধমান স্টেটের সুজামুটা পরগনায় সেটেলমেন্ট অফিসার হিসেবে। এখানে এসেই দ্বিজেন্দ্রলাল দেখলেন এক অদ্ভুত ব্যবস্থা। সেটেলমেন্টের সময় জমি জরিপ নিয়ে বেশ কিছু গোলমাল করে কৃষকদের ওপর বেশি কর চাপিয়ে দেওয়া হচ্ছে। আসলে হতো কি, জমি জরিপ করবার সময় বলা হতো যে কৃষকরা তাদের প্রাপ্য জমির থেকে বেশি পরিমাণ জমি পেয়েছেন, অতএব তাদের বেশি কর দিতে হবে। কিন্তু জমি বন্দোবস্তের সময় কোনো রকম কোনো মাপ হতো না, আন্দাজে জমির পরিমাণ লিখে রাখা হতো। এই অন্যায় দেখে দ্বিজেন্দ্রলাল লিখলেন, রাজা যদি বেশি জমির জন্য বেশি খাজনা দাবি করেন তো তাহার দেখাইতে হইবে যে প্রজা কোন বেশি জমিটুকু অধিকার করিয়াছে, আর ড্রেনেজ খাল বন্ধ হওয়ায় জমির বাৎসরিক ফসল কম হইয়া যাওয়ার জন্য আমি প্রজাদিগের খাজনা কমাইয়া দিই। স্থানীয় আদালতের জজ এই রায় মানলেন না, উল্টে কৃষকদের খাজনা বাড়িয়ে দিলেন। তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার চার্লস এলিয়ট এই গোটা ঘটনাটার তদন্ত করবার জন্য নিজে মেদিনীপুরের সুজামুটা পরগনায় এসে হাজির হলেন। তলব করলেন দ্বিজেন্দ্রলাল রায়কে, চাইলেন কৈফিয়ত। দ্বিজেন্দ্রলাল সোজা সাপটা ভাষায় ছোটলাটকে বুঝিয়ে দিলেন যে তিনি এই বাংলার সেটেলমেন্ট বিষয়ে কিচ্ছু জানেন না। ফল, ছোটলাট খেপে গিয়ে দ্বিজেন্দ্রলালের প্রমোশন দিলেন আটকে। পরে অবশ্য স্থানীয় কোর্টের এই রায় হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল এবং হাইকোর্ট দ্বিজেন্দ্রলালের রায়কেই মান্যতা দিয়েছিল। এই ঘটনায় দ্বিজেন্দ্রলাল রায়কে ব্রিটিশরা বিপাকে ফেলবার চেষ্টা করলেও দেশের কৃষকরা তাদের সেটেলমেন্ট অফিসার দ্বিজুবাবুকে ভালোবাসার বন্যায় ভাসিয়ে দিয়েছিল। তারা ভালোবেসে দ্বিজেন্দ্রলালের নাম দিয়েছিল দয়াল রায়। তখন 1905 সাল। বঙ্গভঙ্গ ঠেকাতে গোটা বাংলা মরণপণ সংগ্রামে রত। রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসবের মাধ্যমে আন্দোলনের এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন। চারিদিকে বইছে স্বদেশপ্রেমের জোয়ার। ছাত্রাবস্থা থেকেই স্বদেশপ্রেমিক দ্বিজেন্দ্রলাল ইতোমধ্যে প্রতাপ সিংহ নাটকে স্বদেশপ্রেমের যে আদর্শ গোটা সমাজের মধ্যে চাড়িয়ে দিয়েছেন, সেখানে অনুভূত হতে শুরু করেছে এক অভিনব চেতনার স্পন্দন। স্বদেশী আন্দোলন সেই চেতনার পালে হাওয়া লাগিয়ে স্বদেশপ্রেমের তড়িকে হৈ হৈ করে ছুটিয়ে দিল। একের পর এক তিনি লিখে ফেললেন চন্দ্রগুপ্ত, মেবার পতন, শাহজাহান ইত্যাদি নাটক। এরকমই একদিন মেবার পতন নাটক অভিনীত হচ্ছে। নাটক শেষে জগদীশচন্দ্র বোস দ্বিজেন্দ্রলাল রায়কে পাকড়াও করে বললেন, আপনি তো স্বদেশপ্রেম নিয়ে রাজপুতদের কাহিনী অনেক লিখছেন, মোগলদের কাহিনীও লিখছেন, বাংলার মানুষদের নিয়ে কিছু লিখুন না, তাহলে তো বেশ হয়। এই ঘটনার কয়েকদিন পরে দ্বিজেন্দ্রলাল রায় লিখে ফেললেন তাঁর সম্ভবত সবচেয়ে জনপ্রিয় গান, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। নবজাগরণের অন্যতম ব্যক্তিত্ব দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে তার থেকে 2 বছরের বড় নবজাগরণের শ্রেষ্ঠ সন্তান রবীন্দ্রনাথ বলেছিলেন, দ্বিজেন্দ্রবাবু বঙ্গ সাহিত্যে যে অপূর্ব রস, বঙ্গ ভাষায় যে একটি নূতন প্রাণ আনিয়া দিয়াছেন, তাহার কাব্যের মধ্যে যে পৌরুষ এবং তাহার হাস্যের অভ্যন্তরে যে তেজ প্রকাশ পাইয়াছে, বিদ্রূপের চাপল্যের মধ্যে সুগভীর সত্যকে রক্ষা করিয়া তিনি যে প্রতিভার পরিচয় দিয়া আসিয়াছেন, তাহার আনন্দ আমি প্রথম হইতেই, যখন তিনি সাহিত্য সমাজে অপরিচিত ছিলেন তখন হইতেই অসংকোচে প্রকাশ করিয়া আসিয়াছি। আজ 17ই মে 1913 সালে আজকের দিনেই, অর্থাৎ এই 17ই মে তারিখেই মাত্র 50 বছর বয়সে বাংলার অন্যতম শ্রেষ্ঠ গীতিকার, সুরকার, স্বদেশপ্রেমিক দ্বিজেন্দ্রলাল রায় মারা যান। তাঁর মৃত্যুবার্ষিকীতে বাংলা ভাবনার তরফ থেকে রইল তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য।
দ্বিজেন্দ্রলাল রায়ের অগ্রজ, বাংলার নবজাগরণের শ্রেষ্ঠ সন্তান রবীন্দ্রনাথের কথা যখন উঠলই, তখন আপনাদের বলে রাখি, রবীন্দ্রনাথ সম্পর্কে দুটি ভিডিও আমরা বানিয়েছি ইতিমধ্যেই। বাংলা ভাবনার সেই দুটো ভিডিওর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। বাংলা ভাবনার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন দ্রুত। এ ধরনের আরও নানা বিষয় নিয়ে, বাংলার ইতিহাস, বাংলার সংস্কৃতি, বাংলার ইতিবাচক ঐতিহ্য নিয়ে আমরা হাজির থাকবো আপনাদের কাছে। ভালো থাকবেন। ধন্যবাদ। বাংলা ভাবনা।